গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাগতম প্রেমিক পুরুষ গল্পের তৃতীয় পর্বে। লেখক রওনা রুফায়েত জাহিদের এই রোমান্টিক থ্রিলার ধারাবাহিক গল্পের আজকের পর্বে অপেক্ষা করছে কিছু চেপে রাখা আবেগ, অপ্রকাশিত সত্য এবং মানসিক দ্বন্দ্বে ভরা হৃদয়ের লড়াই। রোদ আর আহাদের সম্পর্কের নতুন বাঁক, ঘৃণা আর আকর্ষণের টানাপোড়ন, আর তার মধ্যেই সমাজের কুৎসিত কথার বিষ। সব মিলিয়ে আজকের পর্বে মিলবে ঝড়ের আভাস। আর হ্যাঁ, যারা এখনও প্রথম ও দ্বিতীয় পর্বটি শোনোনি, আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিংবা অবশ্যই প্লেলিস্ট থেকে শুনে নিও, কেননা প্রতিটি মুহূর্ত আগের পর্বের সাথে জড়িয়ে আছে। তাহলে আর দেরি না করে হেডফোন পরে বসে পড়ো। শুরু করছি প্রেমিক পুরুষ গল্পের তৃতীয় পর্ব। আমি ফ্লোরে বসে আছি, পেছনে দেওয়াল। আহাদ ভাইয়ার অগ্নিদৃষ্টি আমার দিকে। মনে হচ্ছে এখনই চোখ দিয়ে আমাকে ভস্ম করে দিবে। উনি কিছুটা ঝুঁকে আমার চোখে চোখ রাখে। আমি কিছু বলতে যাব তার আগেই উনি আমার গলা টিপে ধরে, দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, বলেছিলাম না আমার থেকে দূরে থাকতে? কি এক কথা একবার কানে যায় না? একটা মেয়েও তো এমন পাগল হয় না তার স্বামীর কাছাকাছি আসার, কিন্তু তুই তো আমার ছোঁয়ার জন্য পাগল হয়ে আছিস। নাকি আমাকে ফাঁসানো ধান্দা করছিলি যাতে ব্ল্যাকমেল করতে পারিস? তুই কি ভুলে গেছিস তুই আমার নামে মাত্র জীবনসঙ্গী, আমার বউ? তোমার কোনো কৌশলই আমার উপর চলবে না। একটা কথা ভালো করে কানে ঢুকিয়ে রাখো, তোমার মতো মিডিল ক্লাস ছোট মনের মানুষকে ভালোবাসা তো দূর, তাকায় না পর্যন্ত। ইউ আর জাস্ট ডিসকাস্টিং। উনি নিজের কথা শেষ করে আমাকে ছেড়ে দেয়। আমি ওনার কথা শুনে থ হয়ে বসে রইলাম। বুক চিরে কান্না আসছে, চোখের পানি বাধা মানছে না, কিন্তু আমি কান্না করলাম না। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। আমি কাঁদবো না, এই লোকের জন্য তো একদমই না। ফ্লোর থেকে উঠে দাঁড়াই, ওনার দিকে শক্ত চাহনিতে তাকিয়ে বলি, বাহ, যা মনে আসবে তাই বলবেন, আর আমি সিরিয়ালের নায়িকাদের মতো তা শুনে চোখে জল ফেলবো? আমাকে কি স্যান্ডিসা পাইছেন? আমার এতদিন খারাপ আসে নাই যে আমি আপনাকে ফাঁসাতে যাব। আমি মানছি আমার টেস্টটা একটু খারাপ, কিন্তু এতটাও না যে আপনাকে পছন্দ করব। নিজেকে এত ইম্পর্টেন্স দেওয়ার মতো কিছু নেই, ওকে? আপনি দেখতে ঠিকঠাক আছেন, বাট ইউ আর নট মাই চয়েস। উনি আমার কথা শুনে বেশ তেতো যায়। আমাকে কিছু বলতে যাবে তার আগেই দরজায় কেউ নক করে। পিছনে ওনাকে পিঠ দেখিয়ে দরজা খোলার জন্য পা বাড়াই। উনি সিংহের মতো গর্জন করে ওঠে, বাট হু কেয়ার্স? উনি পেছন থেকে কিছু সময় রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে বারান্দায় চলে যায়। দরজা খুলে দেখি মধ্যবয়স্কা এক মহিলা দাঁড়িয়ে। আমাকে দেখে বলল, আপনাকে বড় ম্যাডাম রেডি হয়ে নিচে যেতে বলেছে। আমি মুচকি হেসে উত্তর দেই, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। মহিলাটি চলে যায়। আমি তাড়াতাড়ি করে রেডি হতে লাগি। শত হোক, আমি এই বাড়ির এখন সদস্য, তার সাথে আহাদের বউ, হোক তা নামে বা 1 বছরের জন্য। নীল পাঞ্জাবি পরে নিচে চলে যাই। নিচে যেতেই আপু আর আন্টিকে দেখতে পাই। আপু নাস্তা রেডি করছে, আদিব ভাই পেপার চেক করছে আর নাস্তা করছে, আর আন্টি চা খাচ্ছে আর নিউজ পেপার পড়ছে। আন্টি খুব স্ট্রিট একজন মানুষ, প্লাস খুব স্ট্রং। আঙ্কেল মারা যাওয়ার পর আন্টি একা হাতেই পুরো বিজনেস সামলিয়েছে, কিন্তু তাই বলে সংসারের কোনো ত্রুটি রাখেনি। সব দিকে সমানভাবে নিজের দায়িত্ব পালন করেছে। ওই যে কথায় আছে না, যে মেয়ে রাঁধতে পারে সে মেয়ে চুল বাঁধতেও পারে। আমাকে দেখেই আন্টি মুচকি হেসে বলে, ঘুম ভেঙেছে? আমি মাথা নাড়িয়ে লাজুক হেসে উত্তর দিলাম, জি আন্টি, গুড মর্নিং। আন্টি আমার কথায় মুখ কালো করে ফেললেন, যেন ওনার কথাটা খুব একটা পছন্দ হয়নি। কিন্তু আমি এমন কি বললাম? আন্টি গম্ভীর কণ্ঠে বললেন, এখনো আন্টি আমাকে মা বলা যায় না? এখনো আপন করে নিতে পারোনি? আমি অনবরত মাথা নাড়িয়ে উত্তর দিলাম, না না আন্টি, উপস, সরি মা, এমন কিছু না, আসলে অভ্যাস ছাড়তে একটু কষ্ট হচ্ছে, এই আর কি। আমাদের কথার মাঝে সদর দরজার পাশে কারো হাততালির আওয়াজ আসছে।
পেছনে চোখ ঘুরিয়ে দেখি কিছু মহিলা আসছে আর একজন অন্যজনকে বলাবলি করছে। দেশে কি মায়ার অভাব পড়ছিল যে ছেলের জন্য আরেকটা ছেলে বিয়ে করাতে হলো? প্রথম মহিলাটির কথায় দ্বিতীয় মহিলাটি বলে উঠল, কি আর বলবো, আর কি কি যে দেখতে হবে সেটাই ভাবছি। ওনাদের কথায় আন্টি মানে আহাদের আম্মু বলে, দেশের মায়ার অভাব ছিল কিনা জানি না, কিন্তু অন্যের সুখ সহ্য করার ক্ষমতা এটার খুব অভাব। আহাদের আম্মুর কথা শুনে বাকি মহিলারা বলে, এমন মা আমি দেখিনি, যে মা নিজের ছেলেকে অন্য একটা ছেলের হাতে তুলে দেয়। বলি কি, ছেলের নাতি নাতনি দেখার ইচ্ছে কি নেই? ইচ্ছে ছাড়া কি আর মানুষ আছে? ইচ্ছে আছে বলেই তো মানুষ, নয়তো কি মানুষ থাকতাম? ইচ্ছে আছেই যেহেতু, তাহলে ছেলের এমন ক্ষতি কেন করলে? কোথায় ক্ষতি করলাম? কে বললো ও বাবা হতে পারবে না? কি করে হবে ও বাবা? তুমি তো তোমার কোনো মেয়েকে তোমার ছেলের বউ বানাওনি, বানিয়েছ এমন কাউকে যে কখনোই মা হতে পারবে না। তাহলে তোমার ছেলে বাবা কি করে হবে? যখনই আন্টি কিছু বলতে যাবে তখনই আহাদ এসে বলে, মা এবার তো খুশি হয়েছ? আর আমার দিকে তাকিয়ে বলে, কি তুমিও খুশি তো? পারবে তো এদের উত্তর দিতে? কেন আমার মাকে হাত করলে? দেশে কি কোনো ছেলে ছিল না যে আমাকে ফাঁসাতে হলো? চুপ করবি আহাদ, তুই শুধু শুধু রোদকে কেন বকছিস? তাহলে কি ওকে কোলে তুলে নিয়ে নাচবো? নাচতে হবে না, এখন খেয়ে তারপর ওকে নিয়ে ওদের বাড়িতে যাবি। না মা, আমি ওর সাথে যেতে পারবো না। ওর মতো নিচু মানের ছেলের সাথে আমার হাঁটা চলা মানায় না, ওরা মেয়েদের চেয়েও ভয়ঙ্কর। এটা বলে আহাদ রুমে চলে যায়, আর আহাদ আসার পূর্বেই ওই মহিলাগুলোও চলে যায়, কারণ আহাদ খুব রাগী আর পাশের প্রতিবেশীদের তার ভালো লাগে না, তাই আহাদকে আসতে দেখে চলে যায়। আন্টি আমার মাথায় হাত রেখে বলে, আচ্ছা তোমার কি শাড়ি পরতে ইচ্ছে হয় না, কিংবা মেয়েদের মতো করে সাজুগুজু করতে? হঠাৎ ওনার মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই। ওনার প্রশ্নের উত্তরে কি বলবো আর বলা উচিত বুঝতে পারছি না। হ্যাঁ বলবো নাকি না বলবো বুঝতে পারছি না। আমাকে উনি চুপ থাকতেই দেখে নিজেই বললেন, কে কি বললো কে কি ভাবলো এমন নিয়ে মন খারাপ করে নিজের সত্তাকে আড়ালে রাখার বৃথা চেষ্টা না করাই ভালো। আমি ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। উনি আমার উত্তর শোনার আগেই চলে গেছে, আর আমি ভাবছি ওনার মুখে এমন কথা শুনে, একটা মানুষ চাইলে সব করতে পারে, কিন্তু সব পারার মধ্যে কিছু না কিছু ভুল থাকে, আর সেই ভুলটাই একবার হলে আফসোস করে কাটিয়ে দিতে হয় বহু বছর। নাস্তা করেই ঝটপট রেডি হয়ে নিলাম। উনিও ঘন্টাখানেক পর চলে আসেন। গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। যেই গাড়িতে পেছনের সিটে উঠব অমনি সামনে থেকে আহাদ ভাইয়ার গম্ভীর আওয়াজ, আমাকে কি ড্রাইভার মনে হয় নাকি? অন্য কোনো সময় হলে কঠিন করে কয়েকটা কথা শুনিয়ে দিতাম, কিন্তু এই মুহূর্তে আমি বড্ড ক্লান্ত, শরীর মন উভয় দিক থেকে, তাই কথা বাড়ালাম না। কিছুক্ষণ রাগী দৃষ্টি নিক্ষেপ করে সামনে বসে পড়ি। গাড়ি চলছে নিজ গতিতে। আমার মনে কিছু একটা খচখচ করছে। এই নীরবতা ভেঙে আমি বললাম, আমার মামা মামি এই কন্ট্রাক্ট ম্যারেজের কথা যেন না জানতে পারে, তাহলে খুব কষ্ট পাবে। তাদের সামনে প্লিজ স্বাভাবিক থাকার মতো চেষ্টা করবেন, এটা আমার রিকোয়েস্ট প্লিজ। ভয় নেই, আপনার ঘাড় চেপে বসবো না। 1 বছর কন্ট্রাক্ট অনুযায়ী চলে যাব আপনার জীবন থেকে, আর স্বপ্ন ফিরলে সেই মুহূর্তেই। উনি কোনো উত্তর দিলেন না, চুপচাপ করে গাড়ি চালাচ্ছেন। মৌনতা সম্মতির লক্ষণ, তবে কি সম্মতি ধরে নিব? ধরাই যায়। আবারও নীরবতা বিরাজ করছে। হঠাৎ নীরবতা ভেঙে উনি ডেকে ওঠেন, রোদ। আমি ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকাতেই উনি বলে ওঠেন, হেইট ইউ। তার মুখের বিশেষ কোনো অনুভূতির ছাপ নেই, কথাটা বেশ স্বাভাবিকভাবেই বললেন। আমি তার দিকে ফিরে তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, হেইট ইউ মোর অ্যান্ড মোর। আমার কথায় উনি বাঁকা হেসে ড্রাইভিংয়ের মন দেয়। উনি নিশ্চিত পাগল হয়ে গেছে, তাই একা হাসে, আবার কারণ ছাড়াই রেগে যায়। আমি মুখ ঘুরিয়ে বাইরের দিকে চোখ দিই। ছোট নিঃশ্বাস বেরিয়ে আসে। কিছুক্ষণ পর চোখ জোড়া ছোট হয়ে আসতে লাগে। আজ কেন যেন আপুর হলুদের কথা বড্ড মনে পড়ছে।
তা ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আহাদ ভাইয়া মেরুন রঙের পাঞ্জাবি পরেছেন, চুলগুলো স্টাইল করা, ফর্সা গালে খুচা খুচা দাড়ি, ঠোঁটের কোণে লেগে আছে টুকরো টুকরো হাসি। আশেপাশের ছেলে মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে। আমিও খেয়েছি, কিন্তু তার চেহারায় প্রকাশ করলাম না, কারণ এই মুহূর্তে আমার ওনার মাথা ফাটাতে ইচ্ছে করছে। আমি প্রচণ্ড রকম বিরক্তি নিয়ে জুসের গ্লাস হাতে দাঁড়িয়ে আছি, আর আমার ঠিক সামনেই আহাদ ভাইয়া চেয়ারে আরাম করে গা এলিয়ে আছে, ঠোঁটে তৃপ্তিকর হাসি। আমাকে এভাবে দাঁড় করিয়ে উনি বেশ মজা পাচ্ছে। সবাই কত আনন্দ করছে, আপুকে হলুদ দিচ্ছে, নাচছে, গান গাইছে, আর এদিকে আমি ওনার ওয়েটার হয়ে দাঁড়িয়ে আছি। কখনো কফি এনে দিচ্ছি, আবার কখনো জুস এনে দিচ্ছি। আমি না হয় একটু ভুল করেই ফেলেছি, তাই বলে উনি আমার উপর এভাবে প্রতিশোধ নেবে? আমার এই ইনোসেন্ট চেহারাটা দেখে কি ওনার দিলে একটুও দয়া হয় না? খুব রাগ হচ্ছে, রাগে কান্না আসছে। আমি ওনাকে বেশ শান্ত স্বরে বলি, ভাইয়া আমি এখন যাই, কেমন? উনি গম্ভীর কণ্ঠে বলে, ওহ একদম না, আমি আরও কিছু খাবো। আমি বেশ চমকিয়ে শব্দ করে বললাম, আপনি আরও কিছু খাবেন? রান্না করছে ওরা, তুমি এনে দিবে, তাতেও তোমার সমস্যা হচ্ছে? আন্টিকে বলবো তুমি আমাকে খাবার এনে দিচ্ছ না? আমি শুধু অবাক হচ্ছি, মানুষ এত বদ হয় কেমনে? তাই বলে আমাকে এভাবে? বন্ধুরা, শুনছিলে প্রেমিক পুরুষ গল্পের ৩য় পর্ব। রোদ আর আহাদের সম্পর্ক এখন এক জটিল মোড়ে, যেখানে ঘৃণার আড়ালে চাপা পড়ে আছে না বলা ভালোবাসা। কিন্তু সত্যিই কি ঘৃণাই চূড়ান্ত সিদ্ধান্ত, নাকি ভালোবাসা এখনো মুখ লুকিয়ে বসে আছে কারো মনে? এর উত্তর পেতে অবশ্যই অপেক্ষায় থেকো পরবর্তী পর্বের জন্য। ততক্ষণে ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে জানাও তোমার অনুভূতির কথা। সাবস্ক্রাইব করে পাশে থেকো বাংলা স্টোরি চ্যানেলে। আর হ্যাঁ, হেডফোনে শুনতে কিন্তু একদমই ভুলবে না।